তাহলে টপিক 5 আজকে, আর 6 আমরা পড়বো। এরপরে 7 লাগতেও পারে, নাও লাগতে পারে। ঠিক আছে, তো আমাদের যে রিপোর্টটা দিছে না, ওই রিপোর্টের জন্য কিন্তু আবার টপিক 6টা মানে ভালো করে আগে পড়ে নিতে হবে, মনে হয় আমার যেটা মনে হইলো আর কি। টপিক 6টা যদি আমরা আগে ভালোভাবে শেষ করি, এরপরে হচ্ছে রিপোর্টের কাজটাও ভালোভাবে করতে পারবো। রিপোর্টের কাজটা পুরোটাই টপিক 6 এর সাথে রিলেটেড। সো আজকে হচ্ছে টপিক 5, তো সেকেন্ড হাফ শেষ হয়ে যাবে। আহ, আবার খুব দ্রুতই হচ্ছে টপিক 6টাও শেষ করে ফেলতে চাচ্ছে। আজকে তো ফ্রাইডে, তো কালকে বা পরশুদিন যদি আবার টপিক 6টা শেষ করে ফেলা যায়, তাহলে রিপোর্টের কাজটা আর কি শুরু করে দেওয়া যাবে। হ্যাঁ, কালকে বা পরশু দিন, কারণ হচ্ছে আমাদের এই উইক মনে হয় অফলাইন ক্লাস হবে। অফলাইন ক্লাস হবে সোমবার থেকে না? হ্যাঁ, আমাদের মনে হয়। রবিবারে ক্লাস থাকে না, তো শনি রবিবারের মধ্যে যে কোনো একদিন বসলেই টপিক 6 ছোট আছে, শেষ হয়ে যাবে। না, শোনো শোনো, হ্যালো। হ্যাঁ। রবিবারে মনে হয় যারা ওই যে তাদের ইয়ে আছে, কি জানি বলে, ইলেকটিভ যে একটা কোর্স আছে, কি জানি বলে, ও, ওই ওদের মনে হয় ক্লাস থাকে। রিয়েল এস্টেটের আছে না? হ্যাঁ, রিয়েল এস্টেট ওদের মনে হয় ক্লাস থাকে। সেটাও ঠিক। তাহলে কালকেই নিতে সো কালকে নিলে বেটার হয়। দেখি, তাহলে গ্রুপে কথা বলে নিব। সো টপিক 5-এ আমরা কি পড়তেছিলাম একটু দ্রুত বলে যাই, সামারি। সো এখানে আমরা এই যে চ্যাপ্টারের নাম হচ্ছে যে এফিশিয়েন্ট পোর্টফোলিওর জন্য একটা কার্ভ ডেলিনেট করা, বা একটা একটা এফিশিয়েন্ট পোর্টফোলিওর কার্ভ ডিটারমাইন করা। সো এখানে আমরা দেখছিলাম হচ্ছে কিছু থিওরি। এটা ছিল আমাদের মেইন ফর্মুলা, যে কোনো একটা পোর্টফোলিওর রিস্কের ফর্মুলা হচ্ছে এই যে লাস্টেরটা। ঠিক আছে, মেইন ফর্মুলা তো আমরা একদম উপরেরটা তো আমরা চিনি, নর্মাল ফর্মুলা। সেখানে ওই এক্স বি এর ভ্যালুটাকে বসাইছিলাম 1 - x a। এটা বসাইয়া এক্স বি এর জায়গায় 1 - x a বসাইয়া এই ফর্মুলাটা হয়ে গেছে এই রকম। তো এটা হচ্ছে আমাদের রিস্কের মেইন ফর্মুলা। এরপরে গেছিলাম এখানে এখানে চিত্রটা আঁকছিলাম। এই চিত্রটা কিভাবে আঁকছিলাম, এই যে ফর্মুলাটা, আমাদের যে রিস্কের ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাটাতে আমরা এই কোরিলেশনের ভ্যালু বসাইছিলাম 1। তো কোরিলেশনের ভ্যালু যদি 1 বসাই, তখন রিস্কের ফর্মুলাটা আরো ছোট হয়ে যায়। মানে এটা একটা সিচুয়েশন, যে যদি এমন হয় যে কোরিলেশনের ভ্যালু যদি 1 হয়, কোরিলেশনের ভ্যালু 1 মানে কি, মানে হচ্ছে দুইটা সিকিউরিটিতে যদি আমি ইনভেস্ট করি, ওই দুইটা সিকিউরিটির মধ্যে যে কোরিলেশন সেটা যদি 1 হয়, পজিটিভ হয়, মানে পারফেক্ট পজিটিভ হয়, তখন আমাদের রিস্কের ফর্মুলাটা আরেকটু ছোট করা যায়। এই যে এরকম হয়ে যায়। আমার কার্সর দেখা যায়, সোহাগ? হ্যাঁ, দেখা যায়। রিস্কের ফর্মুলাটা আরো একটু ছোট হয়ে যায়। আর রিটার্নের ফর্মুলা তো সব সময় সেম থাকে, পোর্টফোলিও রিটার্নের ফর্মুলা সবসময় এরকম, কখনো চেঞ্জ হয় না। সো আমরা কি করছিলাম, এক্সি এর বিভিন্ন ভ্যালু আমরা নিচ থেকে বসাইছিলাম। এক্সি এর বিভিন্ন ভ্যালু আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমার ইচ্ছা মতো আমি এক্সি এর ভ্যালু এখানেও বসাইছি, এক্সি এর ভ্যালু এখানেও বসাইছি। আর বাকি সবগুলোর ভ্যালু দেওয়া আছে এই যে। এটা ছিল আমাদের এক্সাম্পল। কলোনেল মোটরস একটা সিকিউরিটি, আর সেপারেট এডিশন আর একটা সিকিউরিটি। এটার রিটার্ন এবং ডেভিয়েশন গুলো দেওয়া ছিল। এই সবগুলো ভ্যালু বসাইয়া আমরা এই কার্ভটাকে ডিটারমাইন করছিলাম। সো এটা ছিল আমাদের একটা বাউন্ডারি, যে এইটার নিচে, এটার ডান দিকে কোনো সিকিউরিটিকে আমরা পছন্দ করি না। এটার ডান দিকে যে কোনো সিকিউরিটি মানে কি, মানে হচ্ছে বেশি রিস্ক। ঠিক আছে না, ডান দিকের সবগুলো সিকিউরিটি কিন্তু রিস্ক বেশি। তো ডান দিকের সিকিউরিটি গুলাকে আমরা পছন্দ করি না, বাম দিকের সিকিউরিটি গুলাকে আমরা পছন্দ করি। তো আমাদের এফিশিয়েন্ট কার্ভটা অবশ্যই বাম দিকে হবে, মানে এই যে কার্ভটা আছে, এই কার্ভটার উপরে হবে, নিচে হবে না কখনোই। এটা ছিল আমাদের একটা এক্সট্রিম কেস, এই যে কেস 1, এটা হচ্ছে এক্সট্রিম কেস, যে পজিটিভ, পারফেক্ট পজিটিভ হবে, এরকম তো বাস্তবে হয় না। আমাদের সেকেন্ড যেটা সিচুয়েশন ছিল, সেকেন্ড সিচুয়েশনে ছিল আমরা ধরে নিয়েছিলাম যে যদি আহ, দুইটা সিকিউরিটির মধ্যে রিলেশনটা হয় -1, মানে একদম পারফেক্ট নেগেটিভ সম্পর্ক যদি হয়, তখন আমরা দেখছিলাম যে এই মানে পি এর ভ্যালু -1 বসাইলে ফর্মুলা চলে আসে দুইটা, রিস্কের ফর্মুলা হয়ে যায় দুইটা, এই যে এটা এবং এটা। রিস্কের ফর্মুলা দুইটা হয়ে যায়। আচ্ছা, এই রিস্কের দুইটা ফর্মুলা পাইলাম, আর রিটার্নের ফর্মুলা তো আমাদের আছে, এই যে রিটার্নের ফর্মুলা, এটা এটা সবসময় ফিক্সড। পোর্টফোলিও রিটার্নের ফর্মুলা অল টাইম এটা। এখানেও আমরা এক্সি এর বিভিন্ন ভ্যালু বসাইছিলাম। ভ্যালু বসাইয়া আমরা দুইটা কার্ভ পাইছিলাম এই যে। এখানে যেহেতু রিস্কের ফর্মুলা দুইটা, এই জন্য আমরা এক্সি এর বিভিন্ন ভ্যালু বসাইছি, বসাই দেখছি যে পয়েন্ট গুলা, এখানে একটা পয়েন্ট হয়, এখানে একটা পয়েন্ট হয়, এটা একটা এক্সট্রিম পয়েন্ট। তো এগুলোকে আমরা জাস্ট যোগ করছিলাম, এই কার্ভটা এরকম হয়েছে। তো এটাও একটা বাউন্ডারি।
এই দুটা বাউন্ডারিকে আমরা একত্র করতে পারি, পাশাপাশি কেস থ্রিটাকেও একটু দেখে ফেলতে পারি আগে। সো কেস থ্রিতে আমরা দেখছিলাম যে কোরিলেশনের ভ্যালু যদি 0 হয় তখন কি হবে। কোরিলেশনের ভ্যালু 0 হইলে তখন আমাদের রিস্কের ফর্মুলাটা এটা হয়, এবং রিটার্নের ফর্মুলা তো অল টাইম ফিক্সড। এখানেও আমরা এক্সি এর বিভিন্ন ভ্যালু বসাইছিলাম। এক্সি এর বিভিন্ন ভ্যালু বসানোর পরে আমাদের গ্রাফটা হয় এরকম, একটু বাঁকা হয়ে যায় এটা। ওই যে বলছিলাম যে এটা যে বাউন্ডারি এটার উপরে হবে, প্রথম যে গ্রাফটা দেখছিলাম সেটার উপরে হবে, এই যে কার্ভগুলো এখন উপরে হওয়া শুরু হইতেছে। আচ্ছা, so এই তিনটাকে আমরা এখানে একসাথে দেখছিলাম, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, আর এটা হচ্ছে 0। এই তিনটাকে আমরা একসাথে দেখছিলাম খুব সম্ভবত কোন একটা স্লাইডে, এইখানে। এই যে মানে এটা হচ্ছে +1, +1, আর এটা হচ্ছে -1, আর এই যে এটা হচ্ছে 0.5 এর জন্য, এটা কেস 4 আসলে। আর এটা হচ্ছে ওই যে কেস 3 যেটা যে দেওয়া আছে, পি সমান 0 হলে, যে তীর চিহ্ন দিয়ে বোঝাইতেছে। তো এটা ছিল আমাদের মানে 4টা কেসের একসাথে গ্রাফ আর কি। এখানে আর একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেখছিলাম, এই অপটিমাম পয়েন্ট ডিটারমিনেশন। অপটিমাম পয়েন্ট মানে কি, এখানে কিছু কথা। ওই যে অপটিমাম পয়েন্ট মানে কি, অপটিমাম পয়েন্ট মানে হচ্ছে আমরা কতটুকু, আমাদের সিকিউরিটি তো দুইটা তাই না, সি এবং এস, কলোনেল মোটর আর হচ্ছে সেপারেটেড এডিশন। সো দুইটা সিকিউরিটির মধ্যে আমরা কত টাকা সিতে ইনভেস্ট করব, আর বাকি কত টাকা হচ্ছে এস এ ইনভেস্ট করব। এটা হবে এস এ ইনভেস্ট করব। সো এটা আমাদেরকে আগে বের করতে হবে, মানে এটাকে বলে অপটিমাম পয়েন্ট। অপটিমাম পয়েন্ট মানে হচ্ছে আমার কাছে যদি 100 টাকা থাকে, তার কত অংশ আমি সিতে ইনভেস্ট করব, কত অংশ আমি এস এ ইনভেস্ট করব। সো এই যে সিতে কত ইনভেস্ট করব সেটা আমরা বের করব, আর এস এরটা অটোমেটিক পেয়ে যাব, মাইনাস করে 1 থেকে মাইনাস করলেই পেয়ে যাব। তো সিতে কত টাকা ইনভেস্ট করবো সেটা বের করার ফর্মুলা ছিল, মানে সেটা কিভাবে বের করে হচ্ছে ওই যে আমাদের রিস্কের ফর্মুলা, ওই একদম একদম প্রথম মানে প্রথম স্লাইডে যেটা দেখাইছিলাম সেটা। এটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, এটাকে এক্সি এর এগেইনস্টে, এক্সি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিফারেন্সিয়েশন করলে এই লাইনটা আসে, এটা সমান 0 বসাইলে, এই ডিফারেন্সিয়েশনের যেটা আসলো সেটা সমান 0 বসাইয়া এটাকে একটু কাটাকাটি করলে, কাজ টাজ করলে তখন আসে এক্সি এর ফর্মুলা এটা। এই ফর্মুলাটা একটু গুরুত্বপূর্ণ, এই ফর্মুলাটা পরের চ্যাপ্টারও লাগবে আমাদের, এবং আমরা যে আজকে সেকেন্ড হাফ শুরু করব ওইখানেও এই ফর্মুলাটা লাগবে। এজন্য আমি একটু আবার প্রথম থেকে শুরু করছি, একটু মনে করাইতেছি যে আসলে কি পড়ছিলাম। সো আমরা আবার দেখি এই রিস্কের ফর্মুলাটাকে ডিফারেন্সিয়েশন করব, আসবে এটা। ডিফারেন্সিয়েশন কেমনে করে এটা একটু হয়তোবা এই অ্যাপেন্ডিক্স থেকে শিখে নিতে হবে, অথবা ইউটিউব দেখে শিখে নিতে হবে। এটা স্যার মনে হয় হোমওয়ার্ক দিছে। তো ডিফারেন্সিয়েশন যদি আমরা করতে পারি তাহলে এটা থেকে এখানে আসতে পারবো। এটা সমান যদি 0 বসাই, 0 বসাইয়া এরপর এই লাইনটাতে আসা সম্ভব। কিভাবে আসে না দেখলেও চলবে, জাস্ট এই এই এক্স এর ভ্যালুটা, ফর্মুলাটা মুখস্থ করলেই হবে। ঠিক আছে, ডিরাইভেশন মনে হয় না এক্সামে দিবে। তাহলে এক্স সি মানে কি, আমি সি তে কত টাকা ইনভেস্ট করব। ফর্মুলাটা কি, উপরে হচ্ছে সিগমা স্কোয়ার এস মাইনাস সিগমা সি সিগমা এস রো সিএস, নিচে হচ্ছে সি এর স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স, এস এর ভেরিয়েন্স মাইনাস 2 ইন্টু এই পুরো জিনিসটা। তাহলে এক্স সি এর ভ্যালু যদি আসে, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা যদি এক্স সি এর ভ্যালু পাই 0.6, তাহলে অটোমেটিক বুঝতেছি যে আমরা এস এ কত টাকা ইনভেস্ট করতেছি। এস এ ইনভেস্ট করতেছি 1 মাইনাস 0.6, তার মানে 0.4, তাই না? আমার 100 টাকার মধ্যে যদি আমি 60 টাকা এখানে ইনভেস্ট করি, সিতে যদি ইনভেস্ট করি 60 টাকা, তাহলে অটোমেটিক বোঝাইতেছে 100 টাকার মধ্যে বাকি 40 টাকা আমি এসে ইনভেস্ট করতেছি। এই ফর্মুলাটাকে একটু খেয়াল রাখো সবাই। এখানে আমরা দেখছিলাম যে বিভিন্ন কেস, মানে পি এর ভ্যালু যদি দেওয়া থাকে তখন ফর্মুলাটাকে আর একটু ছোট করা যায়। পি এর ভ্যালু 1 দেওয়া থাকলে এই ফর্মুলাটাকে ছোট করে এই পর্যায়ে আনা যায়। পি এর ভ্যালু যদি -1 দিয়ে দেয়, তাহলে এই যে এক্সি এর মানে অপটিমাম পয়েন্টের যে ফর্মুলা সেটাকে এইভাবে ছোট করা যায়। আর পি এর ভ্যালু যদি 0 দেওয়া থাকে তখন এক্সি এর ফর্মুলাটাকে এইভাবে ছোট করা যায়। এরপর এখানে জাস্ট ভ্যালু বসাইলেই চলে আসবে এক্সি এর মান। সো আমরা জানি এগেইন সি এর মান যদি পেয়ে যাই, সি এর মান যদি পেয়ে যাই, এস এর মান কেমনে পাবো, ওই যে 1 মাইনাস এক্স সি। ঠিক আছে, এক্স এস এর ভ্যালুটা এইভাবে পেয়ে যাবো। এটা দেখছি একটু আগে। এখন এটাও আমরা নেক্সট মানে গত ক্লাসে এটাও শেষ করছিলাম, এখান থেকে আমি আবার শুরু করি।
11 নম্বর স্লাইড পর্যন্ত আমরা আগেই শেষ করছিলাম। এখানে কি পড়ছিলাম? দ্য শেপ অফ দি পোর্টফোলিও পসিবিলিটি কার্ভ। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাদের মেইন প্রশ্নের উত্তর দেইনি। আমাদের মেইন প্রশ্ন হচ্ছে এটা, যে একটা এফিশিয়েন্ট পোর্টফোলিও ডেলিনেট করা, মানে কার্ভটাকে ডেলিনেট করা। এফিশিয়েন্ট একটা পোর্টফোলিওর যে কার্ভ, সেই কার্ভটাকে ডেলিনেট করা, এরপরে ওইখানে একটা পয়েন্ট সিলেক্ট করা। আগে কার্ভটা আমরা সিলেক্ট করি, কার্ভটা কেমন হবে দেখ। এখানে তো এক্সট্রিম কার্ভগুলো দেখছি, এই কার্ভগুলো তো এক্সট্রিম, এগুলো তো আসলে বাস্তবে হয় না। এর মাঝামাঝি, এই যে মাঝামাঝি কোনো একটা কার্ভ হবে আমাদের জন্য এফিশিয়েন্ট পোর্টফোলিওর ফ্রন্টিয়ার। তো ওই কার্ভটা কেমন হয় সেটা আইডেন্টিফাই করতে হবে। সো 12 নম্বর স্লাইড, এখানে কি লিখছে? দ্য শেপ অফ দি পোর্টফোলিও পসিবিলিটিস কার্ভ। সো বলতেছে যে পোর্টফোলিও পসিবিলিটি কার্ভটা আসলে কেমন হয় দেখতে। দেখতে এই প্রথমটার মতো হয়, প্রথম যে কার্ভটা আছে এটার মতো হয়। এটা হয় না, এটাও হয় না। কেন হয় না? কারণ ওই যে আমরা বলছিলাম যে এই যে কার্ভটা আছে, এই যে সোজা যে কার্ভটা, এই কার্ভটা অবশ্যই পজিটিভ ওয়ানের, তাই না? +1 যখন পি এর মান যখন +1 তখন কিন্তু এই কার্ভটা পাই। তো এই কার্ভের ডান দিকে আমি কেন আসবো? এই পয়েন্টটাকে তো আমি চুজ করবো না, কারণ এখানে তো বেশি রিস্ক, তাই না? এখানে তো বেশি রিস্ক, আমি এটাকে না নিয়ে আমি এখানে এটাকে নিতে পারি। মানে আমি, এটা তো হচ্ছে নিচে তো রিস্ক আছে, তাই না? সো আমি এই পয়েন্টটা থেকে এখানে যতটুকু রিস্ক, এই পয়েন্টটাতে কিন্তু সেম রিস্ক, এই পয়েন্টটা, আর রিটার্ন কিন্তু বেশি। এটা হচ্ছে এই পয়েন্টের রিটার্ন, এটা হচ্ছে এই পয়েন্টের রিটার্ন। তাহলে আমি কেন নিচের পয়েন্টটাকে চুজ করব? সেম রিস্ক, উপরেরটাতে আমি বেশি রিটার্ন পাচ্ছি, তাহলে আমার জন্য উপরেরটা বেটার। নিচে আমরা কখনোই আসি না, এজন্য এই কার্ভটা এক্সিস্ট করে না। আসি এইটাতে, এখানে কি বলছিলাম? এই যে আবারও এমবি থেকে সি, এমবি মানে হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স, মিনিমাম ভেরিয়েন্স মানে হচ্ছে যে এখানে সবচেয়ে কম রিস্ক এবং কম রিটার্ন, সেটাকে বলা হয় মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও। এই যে পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা, এটা হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, এখানে সবচেয়ে কম রিস্ক এবং সবচেয়ে কম রিটার্ন। এখান থেকে স্টার্ট করে আমরা শেষ করি কোথায়? সিতে। সিটা হচ্ছে একটা হাইয়েস্ট রিস্ক এবং হাইয়েস্ট রিটার্ন দিবে এমন একটা পোর্টফোলিও। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রিম দুইটা ফুটা, তাই না? এটা হচ্ছে এক্সট্রিম, মানে একদম নিম্ন পর্যায়ের, এটা হচ্ছে এক্সট্রিম উপরের পর্যায়ের। আচ্ছা, এই দুইটা পয়েন্টকে যদি আমরা টান দিয়ে করি, মানে লাগাই, তাহলে আমরা পাই +1 এর যে, +1 এর জন্য যে ইয়াটা, কার্ভটা, ডটেড লাইনটা হচ্ছে +1 এর। আর এটার উপরের পয়েন্টগুলো আমরা জানি যে আমরা পছন্দ করি, তাই না? উপরের পয়েন্টগুলো আমাদের পছন্দ হয়, নিচের গুলো পছন্দ হয় না, কারণ বললাম তো একটু আগে। এখন এই কার্ভটাও কেন সম্ভব না? এই কার্ভটা সম্ভব না কারণ এখানে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু এক একটা পোর্টফোলিও। এখানে এই যে কার্ভটা আমি দেখতেছি, কার্ভটার প্রত্যেকটা পয়েন্টই এক একটা পোর্টফোলিও। এই পয়েন্টের মধ্যে, এই কার্ভটার মধ্যে আমি যদি এই পয়েন্টটাকে চুজ করি, এটা যেটা ইউ ইউ দিয়ে প্রকাশ করতেছি, ইউ একটা পোর্টফোলিও, বি আরো একটা পোর্টফোলিও। ইউ এবং বি এই দুইটা যেরকম পোর্টফোলিও, এম বি এবং সি দুইটাও কিন্তু দুইটা পোর্টফোলিও ছিল। এম ভি এবং সি এই দুইটাও কিন্তু আলাদা আলাদা দুইটা পোর্টফোলিও ছিল। এই দুইটা পোর্টফোলিওর উপরের পয়েন্টগুলোকে আমরা পছন্দ করি, নিচের গুলো পছন্দ করি না। তাহলে সেম ভাবে এটাও বলা যায়, ইউ যদি একটা পোর্টফোলিও হয় এবং বি যদি আরেকটা পোর্টফোলিও হয়, তাহলে ইউ এবং বি এর যে স্ট্রেট লাইন, ইউ এবং বি কে যদি আমরা স্ট্রেট লাইন দিয়ে যোগ করি, এটার নিচের পয়েন্টগুলো তো আমার পছন্দ হবে না। এই যে নিচের পয়েন্টগুলো, এই নিচের পয়েন্টগুলো কিন্তু আমার পছন্দ হচ্ছে না। তার মানে কি? এই কার্ভটা আসলে এক্সিস্টই করে না, এই কার্ভটা আসলে মানে এফিশিয়েন্ট কার্ভ হবে না। আমরা যে কার্ভটাকে খুঁজতেছি, যে পোর্টফোলিও পসিবিলিটি কার্ভ, সেটা আসলে দেখতে কেমন হবে এইটা। ঠিক আছে, এখানে যদি আরেকটু কথা বলি, যে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা থেকে অবশ্যই এই পয়েন্টটা বেটার, এই পয়েন্টটা বেটার। কারণ কি? এখানে সেম রিস্ক, রিটার্ন হচ্ছে বেশি পাচ্ছি আমি, এখানে এখানে বেশি রিটার্ন পাচ্ছি। তাহলে আমার যে পোর্টফোলিওর যে পয়েন্টগুলা, আমার এফিশিয়েন্ট মানে পোর্টফোলিও গুলা, সেগুলো সবগুলো সবসময় কি হয়? এই স্ট্রেট লাইনটার উপরে থাকে। জাস্ট এটাই শেষ। আসি পরের স্লাইডটাতে, এখানেও সেম জিনিসটাই ঘুরাই ফিরাই বলছে। এখানে একটা বাস্তব একটা এক্সাম্পল নিয়ে আসছে।
সাপোজ এখানে হচ্ছে বি নামের একটা পয়েন্ট আছে, এই যে বি, এটা এখানে সি নামের একটা পোর্টফোলিও আছে, ই নামের একটা পোর্টফোলিও আছে, ডি নামের একটা পোর্টফোলিও আছে। আচ্ছা, এখানে ডি থেকে ই বেটার, মানে তাহলে মানে ডি তো আর এক্সিস্ট করার দরকার নাই। যে ডি এবং ই দুইটারই কিন্তু সেম রিস্ক, দুইটার সেম রিস্ক, তাহলে আমি ইনভেস্ট করব কোনটাতে? অবশ্যই ই তে ইনভেস্ট করব, কারণ বেশি রিটার্ন। তাহলে ডি এক্সিস্ট করে না, ডি কে আমরা কাইটা দিলাম। এ থেকে বি নিঃসন্দেহে ভালো, কারণ এ এবং বি এবং বি এর নিচে যে আরো একটা ফুটা আছে, এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? অবশ্যই বি, কারণ কি বি এর রিটার্ন সবচেয়ে বেশি, সবগুলা রিস্ক যদিও সমান, তাহলে অবশ্যই বি, বি ভালো। তার মানে এটা কাটা, এই পয়েন্টটা কাটা, এই পয়েন্টটাও কাটা যাচ্ছে। বাকি থাকলো এফ, এফ থেকে অবশ্যই ই ভালো। কারণ কি? কারণ হচ্ছে এফ এবং ই এর রিটার্ন সেম, তাই না? এই যে রিটার্ন সেম, কিন্তু এফ এর রিস্ক বেশি, তাহলে এফ রেও আমরা নিব না। তাহলে আলটিমেটলি আমার পয়েন্ট কোনটা কোনটা থাকতেছে? আমার পয়েন্ট থাকতেছে হচ্ছে সি, ই এবং ই বি। আর বি। তাহলে সি, ই, এই বি, এই তিনটাকে নিয়ে যদি আমি একটা কার্ভ ড্র করি, তখন আমার কার্ভটা হবে এই যে এটার মতো। তখন আমার কার্ভটা হবে যে এটার মতো, ঠিক আছে? তো এই জন্যই আমরা একটু আগেই বলে আসছি যে এটাই হচ্ছে এফিশিয়েন্ট পোর্টফোলিও কার্ভ। সো এটার মতোই কিন্তু এটা ঘুরে ফিরে একই হইল। আচ্ছা, এটাকে এক লিখে রাখছি, কারণ হচ্ছে আমাদের এফিশিয়েন্ট পোর্টফোলিওর কার্ভটা এখন এইরকম আছে। একটু পরে আমাদেরকে সিচুয়েশন যখন চেঞ্জ করে দিবে, তখন আমাদের কার্ভটা একটু চেঞ্জ হবে। মানে যদি বলে যে শর্ট সেল যদি এলাও হয়, তখন কার্ভ কেমন? তখন কার্ভটা আর একটু অন্যরকম হবে। যদি বলে লেন্ডিং এবং বরোয়িং করা যায় সেম রেটে, তখন কার্ভটা কেমন হবে? তখন একটু অন্যরকম হবে। যদি বলে লেন্ডিং এবং বরোয়িং করতে হয় ডিফারেন্ট রেটে, তখন আরেক রকম হবে। তাহলে চারটা সিচুয়েশন দেখবো। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সিচুয়েশন, এক নাম্বার। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সিচুয়েশনে আমাদের এফিশিয়েন্ট পোর্টফোলিওর কার্ভটা এরকম হয় দেখতে। এটাকে আমি ছোট করে দিলাম। এটা তো হবে না, এটা তো একটু আগেই বলছি, ব্যাখ্যা করছি যে কেন হবে না। তো এটার এক্সপ্লেন করার এখন দরকার নেই, এটাকে আউট করে দিলাম। এই কথাগুলো অলরেডি আমাদের শেষ। অ্যান ইনভেস্টর উড প্রিফার মোর রিটার্ন, এটা তো আমরা জানি যে একজন ইনভেস্টর সবসময় কেমন ধরনের রিটার্ন চাবে? বেশি রিটার্ন। একজন ইনভেস্টর রিস্ক কেমন নিবে? সবসময় লেস রিস্ক নিবে। এই যে দুইটা বিহেভিয়ার বা দুইটা রেশনাল ইনভেস্টরের যে বিহেভিয়ার, এগুলা থেকেই তো কিন্তু আমরা এগুলাকে বলতে পারছি, মানে এই ডি, এ, এফ, এই তিনটাকে আমরা কাটতে পারছি কিভাবে? ওই যে আমরা রিটার্ন বেশি পছন্দ করি, রিস্ক কম পছন্দ করি, এই দুইটা যুক্তি ধরেই কিন্তু আমরা এই তিনটাকে কাটতে পারছি। এই কথাগুলো এখানে বলছে। আচ্ছা, এখানে কি বলছে? দ্য এফিশিয়েন্ট সেট কনসিস্ট অফ দ্য envelope curve of all portfolios that lie between the global minimum variance portfolio and the maximum return portfolio. এই দুটা ওয়ার্ড, গ্লোবাল মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও, এই যে এমবি, মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও, এই যে এমবি দিয়ে বোঝায় মিনিমাম ভ্যারিয়েন্স পোর্টফোলিও। আর ম্যাক্সিমাম রিটার্ন পোর্টফোলিও মানে হচ্ছে ওই যে উপরেরটা একদম, যেটা বলতেছিলাম আগের গ্রাফটাতে, যে এই যে এটাকে বলা হয় হচ্ছে মিনিমাম ভেরিয়েন্স। তার মানে এটাতে সবচেয়ে কম রিস্ক, কম রিটার্ন। আর হাইয়েস্ট, একদম হাইয়েস্ট হচ্ছে সি, সিতে হচ্ছে হাইয়েস্ট রিস্ক, হাইয়েস্ট রিটার্ন। তাহলে আমাদের এফিশিয়েন্ট পোর্টফোলিও যে কার্ভটা, কার্ভটা অবশ্যই কি হবে? এটা থেকে শুরু হবে, ওইটাতে গিয়ে শেষ হবে। এই কথাটাই বলছে এখানে, এই এই জায়গাটা। এফিশিয়েন্ট সেট কনসিস্ট অফ দা, এই যে এই কথাটা এটাই বলছে, যে এটা দিয়ে শুরু হবে, ওইটা দিয়ে শেষ হবে। তাহলে এখানে তো অনেকগুলা পোর্টফোলিও আছে, তাই না? সি একটা পোর্টফোলিও, ই একটা পোর্টফোলিও, বি একটা পোর্টফোলিও, মাঝামাঝি পয়েন্ট গুলায় অনেকগুলো আরো পোর্টফোলিও আছে। তো এই যে সবগুলার পোর্টফোলিওর যে মানে একটা সেট, পোর্টফোলিওর যে সেটটা কি বলা হয়? এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার মানে কার্ভ, একটা এফিশিয়েন্ট কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম বেসিক কেস। এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা পাওয়ার জন্য আমাদের বেসিক কেস, এখানে কোনো সিচুয়েশন কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়নি, যে শর্ট সেল অ্যালাউ কিনা বা লেন্ডিং বোরিং সেম রেট কিনা, এগুলো কিন্তু আমাদেরকে এখনো বলে নাই। তো এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন তাহলে আমরা যাইতে পারি সেকেন্ড কেস। কারো প্রশ্ন থাকলে বলতে পারো।
ওকে, তাহলে সেকেন্ড কেসটা হচ্ছে এই যে দ্য এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার, আবার আমরা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার আঁকবো। সিচুয়েশন কি? সিচুয়েশন হচ্ছে শর্ট সেল অ্যালাউ করলে, তাহলে শর্ট সেল যদি আমাদেরকে অ্যালাউ করা হয়, মানে একজন ইনভেস্টর যদি শর্ট সেল করতে পারে, তার নলেজ থাকে এবং মার্কেটে এই সুযোগ সুবিধা আছে শর্ট সেল করার মতো, তখন এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা কেমন হবে? শর্ট সেল জিনিসটা কি? শর্ট সেল জিনিসটা হচ্ছে যে আমার কাছে একটা সিকিউরিটি নাই, এটা তো আমরা জানি অলরেডি, তাও আমি আবার বলতেছি যদি কারো একটু কনসেপ্ট নেই থাকে। শর্ট সেল মানে হচ্ছে আমার কাছে একটা সিকিউরিটি নাই, আমি একজনের কাছ থেকে একটা সিকিউরিটি ধার নিব, একজনের কাছ থেকে একটা সিকিউরিটি ধার নিব, ধার নিয়ে সেটা মার্কেটে বিক্রি করে দিব। কিছুদিন পরে যার কাছ থেকে ধার নিছি তাকে হয়তোবা আমি সিকিউরিটিটা কিনে ফেরত দিব, হয়তোবা না, অবশ্যই কিনেই ফেরত দিব। ঠিক আছে, মার্কেটে যখন সিকিউরিটির দাম কমে যাবে তখন আমি কি করব, তাকে মার্কেট থেকে সিকিউরিটিটা কিনে তাকে ফেরত দিয়ে দিব। এটা জানি আমরা শর্ট সেল। তার মানে শর্ট সেলটা কেমন, মানে এটা একটা বড়োইং বলা যায় না, যে আমি একজনের কাছ থেকে বড় করে একটা সিকিউরিটি বিক্রি করে দিতেছি, তাহলে এটা কিন্তু বড়োইং এর মতোই, এটাকে আমরা বড়োইং ধরে নিলাম। শর্ট সেলকে আমরা কি ধরে নিলাম? বড়োইং। যে আমরা মার্কেট থেকে কি করতেছি, ধার করতেছি, টাকা যেরকম ধার করি এখানে আমরা কি করতেছি, সিকিউরিটি ধার করতেছি। এখন শর্ট সেলটা কিভাবে ভালো, শর্ট সেলটা কি আসলে ভালো নাকি মানে ভালো না, সেটা দেখানোর জন্য এখানে একটা এক্সাম্পল ইউজ করছে। শর্ট সেলটা করা উচিত নাকি না, বা কখন করা উচিত, শর্ট সেল করতে চাইলেও কখন করা উচিত। সাপোজ এখানে লেখছে যে একটা স্টকের দাম, আমি একটা স্টক কিনলাম সাপোজ 100 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে একটা স্টক কিনলাম। আমি যদি একটা স্টক কিনি অবশ্যই সেখান থেকে আমি ডিভিডেন্ড পাই, তাহলে বছর শেষে আমি ডিভিডেন্ড পাইলাম 3 টাকা, তাহলে আমার পকেট থেকে চলে গেল 100 টাকা, আমার বছর শেষে আমার পকেটে ঢুকলো 3 টাকা। বছর শেষে আমি আমার সিকিউরিটিটা বিক্রি করে দিলাম, পাইলাম কত আরো 95 টাকা, তাহলে দাম কমে গেছে হয়তো বা, তাহলে আমি 95 টাকায় বিক্রি করলাম। আলটিমেটলি আমার পকেটে ঢুকলো কত, 98 টাকা। আর আমি কিনছিলাম কত টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, তাহলে আমার কি হইলো, লস হইলো না? এখানে কিন্তু আমার লস হয়ে গেল। এই অবস্থায় সিচুয়েশনটা যখন এরকম, তখন আসলে শর্ট সেলটা আমাকে আরো বেনিফিট দেয়। শর্ট সেলটা বেনিফিট দেয়, এখানে যেরকম 2 টাকা লস হয়ে গেছে না, লস হচ্ছে এখানে 2 টাকা। আমি যদি এখানে সিকিউরিটিটা ফার্স্টে না কিনে শর্ট সেল করতাম তখন আমার লাভ হইতো কিভাবে, এই যে এখানে কেসটা এখানে দিচ্ছি। সাপোজ আমি একজনের কাছ থেকে একটা সিকিউরিটি ধার করছি, ধার করে আজকে 100 টাকা দিয়ে বিক্রি করে দিছি। যেহেতু আমি মার্কেটে 100 টাকা দিয়ে এখানে কিনছি জিরো টাইমে, তার মানে কি মার্কেটে দাম আছে 100 টাকা, তাহলে আমি যেহেতু কিনছি 100 টাকা, আমি তো বিক্রিও করতে পারবো 100 টাকা। আমি কারো কাছ থেকে সিকিউরিটি একটা ধার নিলাম, ধার নিয়ে সেটা কিন্তু বিক্রি করতে পারবো 100 টাকা, তাহলে আমার পকেটে কিন্তু আজকেই 100 টাকা ঢুকে গেল। বছর শেষে ডিভিডেন্ড আমাকে পে করতে হবে। আর আমি যেই ব্যক্তিটার কাছ থেকে সিকিউরিটিটা ধার নিছি, আমি যে ব্যক্তির কাছ থেকে সিকিউরিটিটা ধার নিছি, সিকিউরিটি নিয়ে কিন্তু আমি কি করে দিছি, বিক্রি করে দিছি। তার মানে কি সিকিউরিটিটা এখন আমার কাছেও নাই, আমি যার কাছ থেকে ধার নিছি তার কাছেও কিন্তু নাই। তাহলে যেই ব্যক্তিটা মানে সিকিউরিটিটা তো একজনের ছিল, তাই না? মানে আমি যার কাছ থেকে ধার নিছি সিকিউরিটিটা আসলে মেইনলি কার, তার, যার কাছ থেকে আমি ধার নিছি, তার ডিভিডেন্ড পাওয়ার কথা বছর শেষে। কিন্তু আমি তো সিকিউরিটিটা কি করছি, ওর কাছ থেকে ধার নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দিছি। তাহলে ওই ব্যক্তিটা যে ডিভিডেন্ড পাওয়ার কথা ছিল সেটা সে কোত্থেকে পাবে? সেটা সেটা তো সে কোম্পানি থেকে পাবে না, তাহলে ডিভিডেন্ডটা আমাকে দিতে হবে। এই যে ডিভিডেন্ডটা তাহলে আমার পকেট থেকে যাচ্ছে -3 টাকা। আর বছর শেষে তো আমি যার কাছ থেকে সিকিউরিটিটা ধার নিছি তাকে তো আমার সিকিউরিটিটা কিনে ফেরত দিতে হবে, তাহলে আমি মার্কেট থেকে 95 টাকা দিয়ে সিকিউরিটিটা কিনে ওই ব্যক্তিকে ফেরত দিয়ে দিই। তাহলে আমার আলটিমেটলি আমার পকেট থেকে যাচ্ছে কত, 98 টাকা যাচ্ছে। আর আমি পাইছিলাম কত, 100 টাকা পাইছিলাম। আমার লাভ হইলো কয় টাকা, 2 টাকা। তাহলে কি অবস্থা, বুঝতেছি যে সিকিউরিটির দাম যদি আমার মনে হয় যে ফিউচারে কমে যাবে তখন শর্ট সেল ভালো, দাম কমে যাবে তখন শর্ট সেল ভালো। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, যে পে ডিভিডেন্ড নিয়ে যদি কারো কোয়েশ্চেন থাকে।
যে কেন এটা মাইনাস, আমি কেন দিচ্ছি, এটা আমার কোয়েশ্চেন ছিল আর কি আমার মনে মনে, যে আমি একজনের কাছ থেকে সিকিউরিটি ধার নিছি, আমি তাকে কেন ডিভিডেন্ড দিব? ডিভিডেন্ডটা তো সে কোম্পানি থেকেই পাওয়ার কথা। এটা আমার কোয়েশ্চেন ছিল আর কি। পরে আমি একটু বই দেখলাম, যে বই দেখলাম বা স্যারকেও জিজ্ঞেস করছিলাম, স্যারও বলছিল যে সিকিউরিটিটা তো আসলে এখন আর আমার কাছেও নাই, যার কাছ থেকে আমি ধার নিছি তার কাছেও নাই, থার্ড পার্টির কাছে সিকিউরিটিটা আছে। তো যার কাছে সিকিউরিটি থাকে সেই কিন্তু ডিভিডেন্ড পায়। ঠিক আছে, তাহলে থার্ড পার্টি যেহেতু ডিভিডেন্ডটা পেয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল যে ওনার তাকে কিন্তু সে কিন্তু ডিভিডেন্ডটা মিস করতেছে। তাহলে তাকে ডিভিডেন্ডটা কি করতে হবে? আমার দিতে হবে। আমি যে তার কাছ থেকে ধার নিছি তাকে আমি ডিভিডেন্ডটা পে করবো। এই জন্য আমার পকেট থেকে -3 টাকা হয়। আচ্ছা, তাইলে আমাদের মেইন প্রশ্নের উত্তর, যে আমাদের এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা কেমন হবে যদি শর্ট সেল অ্যালাউ করা হয়। তাইলে শর্ট সেল মানে কি? মানে হচ্ছে আমি সিকিউরিটি ধার নিয়ে বিক্রি করতে পারি। আচ্ছা, এখন আসি এই কার্ভটাতে। আমাদের একটু আগে আমাদের এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের বেসিক মানে স্টার্টিং পয়েন্ট কোনটা ছিল? এস। এটা ছিল আমাদের বেসিক স্টার্টিং পয়েন্ট। আর সি তে গিয়ে আমরা থাইমা যাইতাম, মানে সি পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম ছিল, যে আমরা এর এর মধ্যে যে কোনো একটা অবস্থানে আমাদের পোর্টফোলিওটা আমরা গঠন করতাম, তাই না? যে কোনো একটা মাঝখানে আমরা হাইয়েস্ট সি তে যাইতে পারতাম, আর লোয়েস্ট হচ্ছে এস এ থাকতে পারতাম। সি তে থাকা মানে কি? সি তে থাকা মানে হচ্ছে আমি অনেক রিস্ক পছন্দ করি। সি তে থাকা মানে আমি অনেক রিস্ক পছন্দ করি, যেখানে আমি অনেক বেশি রিটার্ন পাচ্ছি এবং বেশি রিস্কও নিতেছি। এস এ মানে হচ্ছে আমি কম রিস্ক পছন্দ করি, সো আমি কম রিস্ক নিচ্ছি, কম রিটার্নও পাচ্ছি। যখন শর্ট সেল অ্যালাউ করে, তাহলে শর্ট সেল অ্যালাউ করলে আমি কি করতে পারি? আমি হয়তো বা অনেক রিস্ক পছন্দ করি, তাহলে আমি কি করতে পারি? আমি সি কেও ক্রস করতে পারি। যদি কোনো একজন ব্যক্তি হয় যে সে অনেক বেশি রিস্ক পছন্দ করে, সে কি করতে পারে? শর্ট সেলের মাধ্যমে, সে শর্ট সেলের সুযোগটা নিয়ে সে সি কেও ক্রস করতে পারে, মানে সি এর উপরেও চলে যেতে পারে, এদিকেও চলে যেতে পারে। তার মানে কি? সে আরো বেশি রিস্ক নিচ্ছে, আরো বেশি রিটার্নের আশায়, আরো বেশি রিটার্নের আশায়। ঠিক আছে, এখন সে কোন সিকিউরিটিটা শর্ট সেল করবে? ওই যে সিকিউরিটিটাতে বেশি রিস্ক এবং বেশি রিটার্ন। এস তো একটা কম্বিনেশন, সি তো একটা কম্বিনেশন, তাই না? সি তে কিন্তু দুইটা সিকিউরিটি আছে, এস এও কিন্তু দুইটা সিকিউরিটি আছে, মাঝামাঝিতে থাকলে দুইটা সিকিউরিটি আছে। আচ্ছা, সি তে আসা মানে হচ্ছে যেটা বেশি রিস্কি সিকিউরিটি সেটাতে আমি আমার সম্পূর্ণ টাকা ইনভেস্ট করে ফেলতেছি। আমি 1 টাকাও ওই যে কম রিস্কি যেটা এটা আছে, কম রিটার্নের যে সিকিউরিটি আছে সেটাতে আমি ইনভেস্ট করতেছি। তাহলে সি কেও যদি আমি ক্রস করি, তার মানে কি? তার মানে হচ্ছে যে সিকিউরিটিটাতে বেশি রিস্ক এবং বেশি রিটার্ন, সেটাকে আমি শর্ট সেল করতেছি, ওই সিকিউরিটিটাকে আমি শর্ট সেল করতেছি। তার মানে আমি হচ্ছে সি কেও ক্রস করে আমি বেশি রিটার্নের আশায় বেশি রিস্ক নিতেছি। অল্টারনেটিভলি আমি কি করতে পারি? এস কে ক্রস করে আমি এদিকেও চলে আসতে পারি। এটা কিভাবে সম্ভব? আমি আহ, এটা কিভাবে সম্ভব? নিচের দিকে আসা কেমন সম্ভব? এটা মনে হয় খুব সম্ভবত ওই যেটা আমাদের কম রিস্কি সিকিউরিটি আছে না, কম রিস্কি সিকিউরিটি, সেটাকে মনে হয় শর্ট সেল করলে কার্ভটা এদিকে মুভ করে। আচ্ছা, যাই হোক, এটা যদি আমাদের কার্ভ হয়, এই কার্ভটার মধ্যে এখন আমরা কোন পয়েন্টগুলোকে পছন্দ করব? সবগুলা পয়েন্ট তো আমাদের জন্য অবশ্যই পছন্দনীয় হবে না। সাপোজ এই পয়েন্টটা, এই কার্ভটা আরো বড় হবে, মানে এটার কোনো বাউন্ডারি নেই, এটা যতটুকু বড় করা যায় বড় করা সম্ভব, কারণ শর্ট সেল অ্যালাউ। শর্ট সেলের মাধ্যমে আমরা যে কোনো পয়েন্টে যেতে পারি। এখন আসি এই সিকিউরিটিটা, সাপোজ আমি নাম দিলাম এ। এ সিকিউরিটিটা ভালো নাকি সি ভালো? অবশ্যই সি ভালো, কারণ সি এর রিটার্ন বেশি এ এর তুলনায়। কিন্তু রিস্ক কেমন? রিস্ক কিন্তু সমান, দুইটার রিস্ক কিন্তু সমান। তাহলে কি এ কি আর এক্সিস্ট করে? এ কিন্তু এক্সিস্ট করে না, তাহলে এ বাদ। সেম ভাবে আমরা যদি এখানে একটা পয়েন্ট নেই, এখানে একটা পয়েন্ট নেই এবং এখানে একটা সিকিউরিটি কম্বিনেশন নেই, এই দুইটার মধ্যে আমি কোনটাকে পছন্দ করবো? অবশ্যই এটাকে পছন্দ করব। তাহলে এগেইন এটা বাদ, এই লাইনটা, এই অংশটা বাদ। সেম ভাবে এটা এবং এটার মধ্যে আমরা উপরেরটাকে পছন্দ করব। এভাবে মানে নিচের লাইনটাকে আমরা কি করতেছি? আসলে ক্রস করে দিতেছি, যে এই লাইনে কেউ থাকতে পছন্দ করবে না, এই লাইনে কেউ থাকবে না, কারণ সেম রিস্কই তো এই জায়গাতে থাকা সম্ভব হইতেছে। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের কার্ভটা শুরু হচ্ছে কোত্থেকে? আবারও এস থেকে। এস মানে কি ছিল মনে আছে? এমভি, মানে মিনিমাম ভেরিয়েন্স পোর্টফোলিও, এমভি।
এস, তাহলে এমবি থেকে স্টার্ট হচ্ছে এবং যত যত উপরে যাওয়া যায়, তাহলে এই যে এখানে এটাকে লিখছে। তো নিচের অংশটাকে কাটার পরে আমাদের বাকি থাকে হচ্ছে এই যে এই চিত্রটা। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। তাহলে সেকেন্ড কেসে আমাদের এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা শুরু হইতেছে এমবি থেকে, আর শেষ হইতেছে গিয়া, শেষ নাই, শেষের কোনো বাউন্ডারি নেই, যত উপরে যেতে যাওয়া যায় যাচ্ছে। শেষ তাহলে সেকেন্ড কেস। বড় করা উচিত। এখন তাহলে যাই 3 নাম্বার যে সিচুয়েশন। আচ্ছা 2 মিনিট একটু রেস্ট থাকি, এই টাইম শেষ হয়ে যাচ্ছে। তো সেম লিঙ্কে আবার সবাই জয়েন করবে।